পারমাণবিক সাবমেরিনের নীরব যাত্রা, বিশ্ব কি যুদ্ধের মুখে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় সিদ্ধান্তে রাশিয়ার জলসীমার কাছে দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে খবরের শিরোনামে এখন একটাই প্রশ্ন: বিশ্ব কি আরেকটা স্থায়ী যুদ্ধের যুগে প্রবেশ করছে, নাকি এর চেয়েও ভয়াবহ কিছুর দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তেজনার সূত্রপাত হয় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি মন্তব্য থেকে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তাদের কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। এই ডেড হ্যান্ড ছিল স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধের ব্যবস্থা, যা রাশিয়ার নেতৃত্বে ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ট্রাম্প মেদভেদেভের এই মন্তব্যকে বোকামিপূর্ণ ও উস্কানিমূলক হুমকি বলে অভিহিত করেন। এর জবাবেই তিনি রাশিয়ার কাছাকাছি শক্তিশালী পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাই ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের অংশ, যা একাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এবং যে কোনো রাডার বা শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ শুধু একটি সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়া। সেই বার্তা হলো ওয়াশিংটন আর কোনো উস্কানিমূলক হুমকি সহ্য করবে না। ট্রাম্পের এই কৌশল শুধু সামরিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি রাশিয়ার ওপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাও বাড়াচ্ছেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছেন, যারা রাশিয়ার পক্ষে থাকবে তাদেরও এর মূল্য দিতে হবে। এর ফলে ভারত ও ব্রিক্স জোটের মতো দেশগুলোকেও ট্রাম্পের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আরও জটিলতা তৈরি করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন ৪র্থ বছরে পড়েছে এবং এই যুদ্ধই এখন বিশ্বজুড়ে অস্থিরতার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প বারবার রাশিয়াকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু মস্কো এই চাপকে অগ্রাহ্য করে চলেছে। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্রের বিষয়টি ইউক্রেন যুদ্ধের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভুল পদক্ষেপ, সেটা মৌখিক হোক বা কৌশলগত, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিষয়ক বিশ্লেষক এলেনা পেট্রোভের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে যেমন আগ্রাসন রোধ করতে পারে, অন্যদিকে রুশদের ভুলভাবে কোনো কিছু বোঝার আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, শব্দের গুরুত্ব আছে। যখন কেউ পারমাণবিক প্রতিশোধের হুমকি দেয়, তখন আমাদের তা গুরুত্ব সহকারে নিতে হবে। এখন প্রশ্ন হলো, এই পারমাণবিক উত্তেজনা কি কূটনীতির জায়গা দখল করবে, নাকি বিশ্ব পরমাণু উত্তেজনার এক নতুন যুগে প্রবেশ করবে? বর্তমান পরিস্থিতিতে দুই পরাশক্তির মধ্যে যে সামান্য আস্থা ছিল, তাও এখন ভেঙে পড়ার পথে। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর আনুষ্ঠানিক আলোচনার অনুপস্থিতি এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। পারমাণবিক অস্ত্রের এই যুগে সামান্য ভুল বোঝাবুঝিও কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে পথ খুলে দেবে, নাকি যুদ্ধের দামামা বাজিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার। তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল, ইরান কি এবার থামবে? 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি। যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকে নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের 40 দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট, যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে।
তারা স্পষ্ট করে দিয়েছে হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয় তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও ভয়াবহ। গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমে এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে সেই কথাটিই মনে করিয়ে দিয়েছে। তারা বলছে ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। আইআরজিসির এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে। গাজায় ধ্বংসযজ্ঞ, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্ণকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি OIC শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে 58,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে, আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে? ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি।
আকাশে সুখ তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান তারা চুপ করে বসে থাকেনি, জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল না, তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি? ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি? পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছার উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ হয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে। কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগ্ধ হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি, সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যেই ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো, বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এ যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত।